সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে এই পর্যায়ে কথা বলছি আমাদের বর্তমান সময়ের সাংবাদিকতার যে সমস্যাদি এবং সমাধানের উত্তরণের যে উপায়গুলি কি সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি। সাধারণত আসলে এই কথাগুলো আমাদেরকে শুনতে হয় খুব কম, বরং আমাদের বলতে হচ্ছে এই কারণে যে আজকে সাংবাদিকরা সত্যিই বিপদগ্রস্ত। আজকে বাংলাদেশের সংবাদপত্রের যে অবস্থা আপনারা দেখছেন, বাজারে যে হাতে গোনা কটি সংবাদপত্র আছে তারাও কিন্তু ঠিকমতো তাদের স্টাফদের বেতন দিতে পারছেন না। তার কারণ সেখানে তাদের যে কি বলা যায় যে বিজ্ঞাপন থেকে বা আয়ের যে উৎসগুলো ছিল সেগুলো কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এবং মুষ্টিমেয় কটি সংবাদপত্র টিকে আছে যারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মুখপত্র হিসাবে কাজ করছে। গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মানে অনেকগুলো কোম্পানির যে একটা গ্রুপ, সেই গ্রুপের একটা মুখপত্র হিসাবে তারা টিকে আছে, তাদের অঢেল পয়সা আছে বলে। কিন্তু যারা ব্যক্তি পর্যায়ে সংবাদপত্র খুলেছিলেন, একজন সৎ আদর্শবান সুশিক্ষিত সাংবাদিক যিনি পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বা দায়িত্ব নিয়েছেন, তার অধীনে যারা সাংবাদিকতার দায়িত্ব পালন করছে তারা কিন্তু আজ কেউ ঠিক মতো বেতন পাচ্ছে না। কারণ ওই পত্রিকায় কিন্তু আগে যে নিয়মিত সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানির যে বিজ্ঞাপনগুলো দেওয়া হতো সেগুলো কিন্তু এখন দেওয়া হয় না, পায় না, নেই বললেই চলে। যার ফলে সংবাদপত্র টিকিয়ে রাখা খুবই কঠিন হয়ে গেছে ব্যক্তি পর্যায়ে। শুধুমাত্র এই যে বুর্জুয়া শ্রেণী যাদেরকে আমরা বলি, যে যারা বড় ধরনের ইনভেস্ট করছে, তারা ব্যবসায়ী বা বাণিজ্যে, তারা কিন্তু ওই ব্যবসায়ীরা হয়ে গেছে এখন সংবাদপত্রের মালিক সম্পাদক। দুর্ভাগ্য, অনেক ব্যবসায়ী আছে সম্পাদক বানান করতে পারেন কিনা জানি না, তারাও কিন্তু একটা পত্রিকার সম্পাদক হয়ে গেছে। কি কারণে? তারা তার পত্রিকা ইন্ডাস্ট্রিগুলোর সংবাদগুলো, তাদের নিজস্ব বিজ্ঞাপনগুলো দিচ্ছেন, অন্য পত্রিকা তারা বিজ্ঞাপন দিচ্ছেন না। আগে কিন্তু এই নীতিমালা ছিল না। সংবাদপত্রের যে নীতিমালাগুলো আছে আমাদের দেশে, সেই নীতিমালা কিন্তু সুন্দরভাবে বিভিন্ন ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান থেকে কিন্তু নিয়মিত বিজ্ঞাপন পেত বিভিন্ন পত্রিকাগুলো। এই যে আমাদের মিডিয়া লিস্টের কথা বলে আমাদেরকে যে একটি ব্যবস্থাপনার মধ্যে নিয়ে সেখানে যে সংবাদপত্রের কণ্ঠ রোধ করার জন্য অনেক সংবাদপত্রকে এই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে, যার ফলে অনেক সংবাদপত্র বন্ধ হয়ে গেছে, অনেক সংবাদপত্র এখন ডেড। এখন যেগুলো টিকে আছে সেগুলোর অবস্থাও খুব ত্রাহি অবস্থা, এবং তাদেরকে বাধ্য করা হচ্ছে যখন যে সরকার ক্ষমতায় আসে তার পক্ষে নির্লজ্জভাবে দালালি করার, যার জন্য মানুষ সত্য তথ্য জানতে পারছে না, সত্য ইতিহাস জানতে পারছে না, সত্য ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এবং এই পক্ষপাতিত্বমূলক সাংবাদিকতা করতে গিয়ে আজকে সাংবাদিকতা প্রশ্নের সম্মুখীন হয়েছে। সাংবাদিকতার মধ্যে এখন হলুদ সাংবাদিকতা ঢুকে গেছে, সাংবাদিকতার মধ্যে এখন চাটুকারিতা ঢুকে গেছে, দালালি ঢুকে গেছে, সাংবাদিকতার মধ্যে এখন অনৈতিক যে বিষয়টি সেটি আমাদের মধ্যে প্রতিফলিত হচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক, দুর্ভাগ্যজনক। এবং আমরা এটার জন্য মনে করি শুধুমাত্র সাংবাদিকরা দায়ী নয়, এর সাথে জড়িত আমাদের যে মন্ত্রণালয় আছে, আমাদের অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, আমাদের যে রাষ্ট্রের নীতি নির্ধারকরা আছে, আমাদের রাজনীতিবিদরা আছে, তারাও এর জন্য দায়ী। তারা কোনোভাবে এই দায় এড়াতে পারেন না। আজকে বৈষম্য বলে আমরা চিৎকার করছি, বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে, তো সাংবাদিকরাই তো সবচেয়ে বড় বৈষম্যের শিকার। আজকে দেখেন, একটা ছেলে সাংবাদিকতার পরে লেখাপড়া করে মাস্টার্স করতে গেলে তার কমপক্ষে জীবন থেকে 25 থেকে 30টি বছর চলে যাচ্ছে, তার বাবা মার লক্ষ টাকা না কোটি টাকা ব্যয় হয়ে যাচ্ছে, অথচ ওই ছেলেটি সাংবাদিকতার পরে উচ্চ ডিগ্রি নিয়েও কিন্তু সে ভালো একটি চাকরি পাচ্ছে না, ভালো বেতন পাচ্ছে না, ভালো সামাজিক মর্যাদা নিরাপত্তা পাচ্ছে না। এমনকি তার ওইটার সামাজিক মর্যাদা, তার আর্থিক অনটনের কারণে তার জীবনটা বিফলে যাচ্ছে, তার সময় মতো বিবাহ করতে পারছে না। এই বিষয়ে কিন্তু আমি আমাদের যে বাংলাদেশ সাংবাদিক সংস্থার যিনি মহাসচিব এখানে উপস্থিত আছেন, তিনি এই বিষয়ে আপনাদেরকে বলবেন। আমরা তার কাছ থেকে কিছু কথা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি একটা দুঃখজনক ঘটনা, যেটা আপনি আমাদেরকে সবসময়, যেখানে সাংবাদিকতা আর হলো বাণিজ্য, দুইটা কিন্তু কন্ট্রাডিকশন। হ্যাঁ, যখনই আপনি দেখবেন, আমি গত গভর্নমেন্টের কথা বলতেছি, শেখ হাসিনা যখন রাজনীতিবিদ বাদ দিয়া যখন শিল্পপতিদের যখনই উনি এই দেশে রাজনীতি করার মতো উনি সুযোগ দিছে, তখনই কিন্তু একটা বিপর্যয় ঘটছে। রাজনীতি, অর্থনীতি
আর হলো যে এক জিনিস না। যারা বাণিজ্য করে, যারা ব্যবসা করে, তারা হলো যে সব জায়গায় ব্যবসা করবে। তারা জানবে যে আমি এখানে ট্যাক্স ফাঁকি দেবো, ওইখানে চুরি করবে, এটি করবো, সেটি করবো, এদের মাথার ভিতরেই থাকে। একদম সাংবাদিকও ওই রকম। যখনই দেখবেন যে একদম সাংবাদিকতার মধ্যে কোন, যেখানে আপনি দেখবেন যেখানেই বাণিজ্য শুরু হইবে সেখানে দেখবেন ওই সেক্টর ধ্বংস হবে। যখনই বাংলাদেশে এই সাংবাদিকতার পেশার মধ্যে দেখবেন যখনই বাণিজ্য ঢুকছে তখনই এই শিল্প ধ্বংস হয়ে গেছে। বর্তমান কি আমরা এর থেকে মুক্তি পাইছি? না, এটা আরো ডিভাইডেড, আরো খারাপের দিকে যাবে। এটা হলো যে আমাকে আমার উস্তাদ গফফর চৌধুরী সাহেব আমাকে বলছে, যখন আমি আমার একবার এটা ছেলের, আমি একটা আমাদের কুনাল করে একটা ছেলে ছিল, ও জাহাঙ্গীর আলম কুলার, সে ওর বাবা ইত্তেফাক চাকরি করতো। আচ্ছা আচ্ছা। তো বাংলায় মাস্টার্স কমপ্লিট করার পরে বাবা সাংবাদিক, সেই কারণে ও সাংবাদিকতা শুরু করছে। করার পরে তো আমার ওইখানে আমার সবুজ বিপ্লবে ও দীর্ঘদিনে যে কাজ করছে, কাজ করার পর ওর ভাই যেটা সেটা ও ওই সাংবাদিকতার লাইনে ও তো দেখছে, ও চাকরি পড়াশোনা করে ও একটা ব্যাংকে, ভালো একটা ব্যাংকে জব করে। তো হঠাৎ করে আমি দেখলাম আমার সাথে এই ছেলেটা অনেকদিন, তো একটা বিবাহ, ওর ভাইও ছোট ভাইও মনে করলো যে ঠিক আছে ভাইকে বিয়ে করে। তো আমরা এক জায়গায় গেলাম, যাওয়ার পরে মেয়েটি দেখলাম ওই জাহাঙ্গীরের ওর ইউনিভার্সিটিতে থাকাকালীন পরিচিত। মেয়ে রাজি ছিল, কিন্তু ওই মেয়ের বাবা বললো কি যে আপনি তো সাংবাদিকতা করেন, তো আপনি তো আমার মেয়ের চাহিদা পূরণ করতে পারবেন না, আর্থিক সচ্ছলতা নাই, আর্থিক সচ্ছলতা নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে উনি ধরে নিয়েছে একজন সাংবাদিক সে খয়রাতি। হ্যাঁ, তখন ও যে আমাদের সাথে ওর ভাই ছিল, আমি ছিলাম, ও আমাদের কারণে ও কোনো কথাবার্তা বলেনি। পরে ও গিয়া রাত্র 12টার পরে গিয়ে ওই মেয়ের কাছ থেকে আমরা আংটি পরাই দিয়ে আসছিলাম, আংটিটা নিয়ে আসছে, ফেরত নিয়ে আসছে রাত্র 12টার পরে। এই তখন আমি আর ওই দিন তো আর যোগাযোগ নেই। তার পরের দিন ওই মেয়েটাই ফোন দিয়ে বললো যে স্যার উনি তো রাত্র 12টার দিকে আসে, উনি আমাকে যে আংটি পরাই গেছেন, ওই আংটি নিয়ে গেছেন। তো ওর আর জীবনটা শুরু হয় না আজও পর্যন্ত। ঠিক আছে, আজও পর্যন্ত ওই যে ধিক্কার, ওই ধিক্কারের কারণে জাহাঙ্গীরের জীবন শুরু হয় না। সে সাংবাদিকতা করে এবং অনেক সাংবাদিক আছে এখনো। এই যে এই দেশের যে সার্বিক পরিস্থিতির কারণে অনেক সাংবাদিক গুম হয়েছে, খুন হয়েছে। ওই যে মরছে, পাবলিক মরছে 1500, এই জায়গা পুলিশ মরছে, কোনো হিসাব নাই। আর সাংবাদিকদের কথা তো কেউই বলে না, কতজন সাংবাদিক মারা গেছে, কতজন আহত, কতজন নিহত, তার মাইয়ে পোলা বাচ্চা কোথায় আছে কেউ জানে না। বৈষম্যের কথা আপনি কি বলবেন? এরা একটা শ্রেণী আছে এখন বৈষম্য করে, এরা হলো যে দেশকে আরো উচ্ছন্নে দিতে আছে। ঠিক আছে, তা ঘটনা হয়েছে আমাদের হলো আমরা সচেতন, কিন্তু আমরা সাংবাদিকতা যে মহৎ পেশা, এই বৈষম্যতা মুক্ত, বৈষম্যতা থেকে দূর হয়ে আমাদের একটা ন্যূনতম যে মানে মর্যাদাটুকু, যে সুযোগ সুবিধাগুলো রাষ্ট্রের কাছে আমাদের প্রত্যাশা, সেটা তো সরকার দিতে পারে। আপনাকে একটা জিনিস আপনার মনে রাখতে হইবে, এখন বাংলাদেশে যারা রাজনীতিবিদ আছে, এটা কিন্তু সবসময় রাষ্ট্রের বড় একটা অংশ যারা রাজনীতি করে, রাজনীতি যারা করে তাদের কিন্তু এটা একটা দায়িত্ব থাকে যে ওনাদেরকে আমরা উনি অমুক জায়গার অমুক ভালো কাজ করেন, খারাপ কাজ করেন, আমরা তো ওনাদের কথাই বলি। অবশ্যই উনি যে চুরি করলে ওনার চুরির কথা বলে যে উনি চুরি করছে, ডাকাতি করছে, এই। কিন্তু ওনারা যখন এই সমস্ত কেউ দায়িত্ব নিবে না, কারণ হচ্ছে সাংবাদিকের কেউ দায়িত্ব, নিজের দায়িত্ব নিজে। যেমন এখন পুলিশ বলে যে আপনার নিজ দায়িত্বে আপনি চলুন। তাহলে আমরা কেন এই জনগণ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় গুলোকে চালানোর জন্য, ডিপার্টমেন্ট গুলোকে চালানোর জন্য যে ট্যাক্স খাজনা দিচ্ছে, সেই জনগণ যদি সেই ট্যাক্স খাজনার বিনিময়ে যদি তার নিরাপত্তা, শান্তি, মর্যাদা, তার মানে আত্মরক্ষার জন্য তার যা যা মানে এইসব প্রয়োজন, বিশেষ রাষ্ট্রীয় সহযোগিতা প্রয়োজন, সেটুকু যদি সে না পায়, তাহলে কেন জনগণ সরকারকে ট্যাক্স ভাতা দিবে? ট্যাক্স দিবে কেন? এই যে খাজনা দিবে কেন? ট্যাক্স ভাতার কথা যে বলে, এই ট্যাক্স খাজনা দিয়ে আমরা তার বিনিময়ে যদি কিছুই না পাই জনগণ। আর সাংবাদিকরা তো ব্যবসা করে না, সাংবাদিকতা করার নৈতিকতার দায়িত্ব থেকে
এই সাংবাদিকদের সেখানে এসে সামান্যতম তাদের যদি রাষ্ট্রীয় নিরাপত্তা না থাকে, তাদের সম্মান থাকে, মর্যাদা না থাকে, তাদের যদি কিছু অর্থনৈতিক নিশ্চয়তা না থাকে, সচ্ছলতা না থাকে, তাহলে সাংবাদিকতা পেশায় মানুষ আসবে কেন? না, ওই যে সে 2 দিন আগে আমার একজন রিপোর্টার, আচ্ছা, সে আমার বললো যে স্যার আমি তো ওই অমুকের সাথে দেখা করতে আসছি, তো আমার পিএইচডি থেকে বলে যে আপনার কি সাংবাদিকতা করতে বলছে কি। এই সাংবাদিকতা কে করতে বলেছে তাকে কৈফিয়ত দিতে হবে হ্যাঁ, পিআইডির হ্যাঁ। একজন কর্মকর্তার কাছে। আচ্ছা, এর চেয়ে লজ্জার আর কি আছে? যাই হোক, এই যে দুর্ভাগ্য কি আছে? তা হলো যে আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো আমরা পরবর্তী কন্টেন্টে। 1 মিনিট। আমার হলো 2000 থেকে ওই আমাদের পত্রিকার ও পিএডি থেকে একটা কার্ড পায়। আচ্ছা, কিন্তু গত 1 বছর হয় ওই কার্ডটা দেওয়া হয় না বিভিন্ন কারণে। যাই হোক, রাষ্ট্রের বিভিন্ন কৌশল থাকে, এটা আমরা তো সব সিস্টেমই মানি, সাংবাদিক সব সিস্টেম সবসময় মানে, কিন্তু তাদেরকে বলা হয় যে সাংবাদিকরা এই তো সবকিছু করে। আরে মিয়া, আমরা কোথায় কি করলাম? আমরা সব সিস্টেম মানি। আমরা 20 জন লোকের সাথে একসাথে আপনার হাসপাতালে যাই, আমরা 20 জনের লোকে একসাথে রাস্তা ফুটপাতে চা খাই, আমরা সব সিস্টেমের সাথেই তো আমরা আছি। এই প্রসঙ্গগুলো নিয়ে আরো ডিটেলস আলাপ করবো আমরা ধারাবাহিকভাবে পরবর্তী কন্টেন্টে। ধন্যবাদ আপনাকে।